স্যার, আপনি কোন অ্যাকাউন্ট থেকে জয়েন করেছেন একটু বলুন। অ্যাকাউন্ট মানে যেটা আমাকে লিংকটা দিয়েছিল, জয় দিয়ে দিয়েছিল আমাকে। আমি হ্যাঁ ওই হ্যাঁ লিংকটা হ্যাঁ, দিয়ে বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আপনার এখানে অ্যাকাউন্ট নেমটা শো করছে ইউজার, তো তাই আমি বুঝতে পারছিলাম না। দাঁড়ান, আচ্ছা। আপনাকে আমি হোস্ট বানিয়ে দিচ্ছি, দাঁড়ান। হুম 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 হুম। স্যার, স্টার্ট করে দিন। করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আজকের প্রথম যে টপিকটা একটু ডিসকাস করব সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড কন্ট্রোভার্সি। মূল বিষয়টা যেটার উপর সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড। আমরা গত বছর 2024-এ আমরা এই কন্ট্রোভার্সিটার কথা প্রত্যেকেই প্রায় শুনেছি এবং প্রত্যেকেই প্রায় আমরা জেনেছি। ইনফ্যাক্ট তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও, তোমাদের যাদের রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করতে হয়, তারা প্রত্যেকেই নিশ্চয়ই ইলেকটোরাল বন্ড বিষয়টা সম্পর্কে জেনেছো। বিশেষত ইলেকটোরাল বন্ডের ওপর যে বিতর্ক বা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল সেটা সম্পর্কেও আশা করি অল্প বিস্তর আইডিয়া তোমাদের আছে। এবছরের পরীক্ষায় এটা একটা পোটেনশিয়াল টপিক। এই টপিকটার উপর প্রশ্ন তোমাদের আসতে পারে। এটার ওপর 15 নম্বরের প্রশ্ন আসারই সম্ভাবনা বেশি। এখন এই ইলেকটোরাল বন্ড কন্ট্রোভার্সি বিষয়টা, এই বিষয়টা মূলত যে জিনিসটাকে কেন্দ্র করে সেটাকে আমরা বলি ইলেকটোরাল ফান্ডিং। আমরা প্রত্যেকেই জানি যে কোনো ধরনের ইলেকশন যেগুলো মূলত হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। ইলেকশন দু রকমের হয়, একটা ডিরেক্ট ইলেকশন এবং একটা ইনডিরেক্ট ইলেকশন। আমাদের দেশে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট কিংবা রাজ্যসভার যে ইলেকশন, সেগুলো সবই হচ্ছে ইনডিরেক্ট ইলেকশন। কারণ এই তিনটে ইলেকশনের কোনোটাতেই দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন না, বা দেশের সাধারণ মানুষের ভোটে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা রাজ্যসভার মেম্বাররা তারা ইলেক্টেড হন না। এই ইনডিরেক্ট ইলেকশনের পাশাপাশি আরেক ধরনের ইলেকশন থাকে যেটাকে আমরা বলি ডাইরেক্ট ইলেকশন। যে ডাইরেক্ট ইলেকশনের ক্ষেত্রে আমাদের মতন সাধারণ ভোটার বা সাধারণ মানুষের দেওয়া ভোটে বিভিন্ন জনপ্রতিনিধি বা পিপলস রিপ্রেজেন্টেটিভস তারা নির্বাচিত হন বা ইলেক্টেড হন। এই ডাইরেক্ট ইলেকশন যে ধরনের ইলেকশনের ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো হচ্ছে লোকসভার ইলেকশন, বিধানসভার ইলেকশন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ইলেকশন। প্রতি বছরই কোনো না কোনো ইলেকশন আমাদের দেশে থাকেই। এর আগে আমি তোমাদের এই মিসলেনিয়াসের পরীক্ষার টপিক হিসাবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন টপিকটা অলরেডি পড়িয়েছি। এখন আমাদের দেশে এখনো অব্দি যেহেতু ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়নি, যে কারণে প্রতি বছরই বিভিন্ন ধরনের ইলেকশন হতে থাকে। এখন এই যে ডিরেক্ট ইলেকশন গুলো, এই ডিরেক্ট ইলেকশনে যে সমস্ত
পলিটিক্যাল পার্টিস গুলো তারা অংশগ্রহণ করে, পলিটিক্যাল পার্টিজের হয়ে যে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা তাদের নিজের নিজের কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশন কন্টেস্ট করেন, সেই ইলেকশনগুলো কন্টেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই জানি যে তার একটা ইলেকশন শুরু হওয়ার আগে একটা দীর্ঘ সময় ধরে এই নির্বাচনের প্রচার চলে। সেটা স্ট্রিট মিটিং হতে পারে, মিছিল হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। এই বিভিন্ন ধরনের যে নির্বাচনী প্রচার হয়, এই মূলত নির্বাচনী প্রচার করার জন্য একটা বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনটা কিভাবে পলিটিক্যাল পার্টিগুলো মেটায়, কোন কোন সোর্স থেকে তারা ফান্ডিং পায়, কিভাবে তারা ফান্ডিং পায়, কতটা ফান্ডিং পায়, এই পুরো বিষয়টাকে আমরা এক কথায় বলতে পারি ইলেকটোরাল ফান্ডিং। এই যে টপিকটা, এই যে বিষয়টা ইলেকটোরাল বন্ড, এটা এই ইলেকটোরাল ফান্ডিং এর সাথেই সম্পর্কিত। ইলেকটোরাল বন্ড একটা মাধ্যম বলতে পারি, আমরা একটা মিডিয়াম বলতে পারি, যে মাধ্যম বা মিডিয়ামটাকে কাজে লাগিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের জন্য ফান্ড জোগাড় করে। এই ইলেকটোরাল বন্ডকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলো যে ফান্ড কালেক্ট করে, সেই ইলেকটোরাল বন্ড নিয়েই গত বছরের এই কন্ট্রোভার্সি। কি ছিল এই কন্ট্রোভার্সিতে, কেন কন্ট্রোভার্সিটা হয়েছে, এই ইলেকটোরাল বন্ড ব্যাপারটা কি, ইলেকটোরাল বন্ড কোথা থেকে এলো, কেন এলো, এবং এই কন্ট্রোভার্সির ফলে যেটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে, ইন ব্রিফ যদি বলতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্টে এই ইলেকটোরাল বন্ড বিষয়টা বাতিল করা হয়। কেন বাতিল হলো, কিভাবে বাতিল হলো, এবং এই ইলেকটোরাল বন্ড বাতিল হবার পর এখন বর্তমানে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে ইলেকটোরাল ফান্ড জোগাড় করবে, অর্থাৎ ইলেকটোরাল বন্ডের বাতিল হয়ে যাওয়ার কনসিকুয়েন্স, তার ফলাফল কি হলো, এই পুরো বিষয়টা নিয়ে এই টপিকটা। আমরা প্রথমে যখন এই জাতীয় প্রশ্ন আসবে, ইলেকটোরাল বন্ডের ওপর যদি প্রশ্ন আসে, তাহলে যে কোনো ডেসক্রিপটিভ প্রশ্নের শুরুতে যেরকম একটা ইন্ট্রোডাকশন দেওয়াটা একেবারেই কম্পালসারি, ঠিক সেইভাবেই যদি আমরা শুরুটা করি, ইলেকটোরাল বন্ড বিষয়টাকে ইন্ট্রোডাকশনে আমরা কি বলতে পারি, আমরা বেসিক্যালি যেটা বলতে পারি যে ইন রিসেন্ট টাইমস আমাদের ইন্ডিয়ান পলিটিক্সে, ইন্ডিয়ান পলিটিতে, ইন্ডিয়ার ইলেকটোরাল প্রসেসের ক্ষেত্রে যতগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, তার মধ্যে একটা বড় কন্ট্রোভার্সি হচ্ছে এই ইলেকটোরাল বন্ড কন্ট্রোভার্সি। 2024 সালে, যেটা একটু আগেও বললাম, যে সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজমেন্টে এই ইলেকটোরাল বন্ড সিস্টেমটাকে স্ট্রাইক ডাউন করা হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ইলেকটোরাল বন্ড এই বিষয়টাকে, ব্যাপারটাকে সুপ্রিম কোর্ট তারা বাতিল করে। অর্থাৎ ইলেকটোরাল বন্ড আর ব্যবহার করা যাবে না, বা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ইলেকটোরাল ফান্ড কালেক্ট করা যাবে না, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলেছিল। তার কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে এটা একটা আনকনস্টিটিউশনাল সিস্টেম। ইলেকটোরাল বন্ড একটা অসাংবিধানিক ব্যবস্থা, ফলে দেশের সংবিধানকে রাখতে গেলে, দেশের সংবিধানকে সিকিউরড রাখতে গেলে ইলেকটোরাল বন্ড থাকতে পারে না। এবং এই যে সুপ্রিম কোর্টে ইলেকটোরাল বন্ডের সম্পর্কিত কেসের রেসপেক্টে যে জাজমেন্ট, এই জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল একটাই কারণে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ইলেকটোরাল বন্ড ব্যাপারটাকে কিছু পলিটিক্যাল পার্টির তরফ থেকে চ্যালেঞ্জ করা হয় এই কারণ দেখেই যে এটা আনকনস্টিটিউশনাল, এবং সেটাই সুপ্রিম কোর্ট আলটিমেটলি রেকগনাইজ করে, সেটাকেই সুপ্রিম কোর্ট মেনে নেয়, এবং সুপ্রিম কোর্ট তার জাজমেন্টের মাধ্যমে ইলেকটোরাল বন্ড ব্যবস্থাটাকে বাতিল করে। এখন এই পুরো বিষয়টা বুঝতে গেলে আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে ইলেকটোরাল বন্ড এই ব্যাপারটা কি।
ইলেকটোরাল বন্ডের কনসেপ্ট বুঝতে গেলে আগে জানতে হয় বন্ড। আমরা সাধারণভাবে যে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কথা বলে থাকি, সেটা বন্ড হতে পারে, কিংবা সেটা একটা কোম্পানির ইস্যু করা শেয়ার হতে পারে, বা আরো অনেক কিছু হতে পারে। এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট পড়ানোর ক্লাস নয়, তাই তার মধ্যে ডিটেলে যাব না। কিন্তু ইলেকটোরাল বন্ড বুঝতে গেলে বন্ড বিষয় সম্পর্কে ছোট্ট করে একটু জানতে হয়। বন্ড হচ্ছে এমন এক ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট, বন্ড হচ্ছে এমন এক ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটাকে সাধারণত ব্যবহার করে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে বড় করা হয়, অর্থাৎ বরোয়িং করা হয়। যাদের বরোয়িং করার দরকার, যাদের টাকা ঋণ নেওয়া বা ধার নেওয়ার দরকার, তারা ফিনান্সিয়াল মার্কেটে এই বন্ড নামে একটা ইনস্ট্রুমেন্ট বিক্রি করে, এবং সেই বন্ড কিছু মানুষ, কিছু কোম্পানি তারা কেনেন। যারা কেনেন তারা আসলে, যারা এই বন্ডটা বিক্রি করছে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে লেন্ডিং করেন। ধরে নিলাম একটা কোম্পানি যদি আজকে একটা 100 টাকার বন্ড বিক্রি করে, যেটাকে বন্ডের ফেস ভ্যালু বলা হয়, এবং সেই বন্ড যদি কোনো মানুষ কেনেন, তাহলে যে কোম্পানির কাছ থেকে 100 টাকার বন্ড কিনছেন সেই কোম্পানিকে তিনি 100 টাকা নির্দিষ্ট সময়ের জন্য ধার দিচ্ছেন। তাহলে যিনি কিনছেন তিনি বন্ডের পরিবর্তে ধার দিচ্ছেন, আর যিনি বন্ড বিক্রি করছেন, যে কোম্পানি বিক্রি করছে বন্ড, তারা সেই বন্ড বিক্রি করে ওই 100 টাকা তারা ধার নিচ্ছেন। এই কারণে বন্ডকে বলা হয় একটা লেন্ডিং বরোয়িং ইনস্ট্রুমেন্ট। কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসাবে বন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যিনি বন্ড কিনলেন, যিনি এই বন্ডের পরিবর্তে টাকা ধার দিলেন, তিনি একটা নির্দিষ্ট সময়ের পর তিনি তার এই ধার দেওয়া টাকাটা উইথ ইন্টারেস্ট ফেরত পাবেন। অর্থাৎ যিনি বন্ড বিক্রি করে টাকা ধার নিলেন 100 টাকা, তিনি নির্দিষ্ট সময়ের পর উইথ ইন্টারেস্ট এই 100 টাকাটা ফেরত দেবেন। অর্থাৎ বন্ড একটা লেন্ডিং বরোয়িং সিস্টেম। কিন্তু এই বন্ডের যে কনসেপ্ট আর ইলেকটোরাল বন্ডের যে কনসেপ্ট, তার মধ্যে বেশ কিছুটা ফারাক আছে। আমরা ইলেকটোরাল বন্ডের বিষয়টা যদি ভালো করে বুঝতে চাই, তাহলে ইলেকটোরাল বন্ডকে বলা হয় একটা প্রতিশ্রুতি পত্র, বা ইংলিশে যাকে বলা হয় প্রমিসারি নোট। এই প্রমিসারি নোট বা এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কিছু মানুষ তারা টাকা দেবেন। একদম সহজ করে বলতে গেলে টাকা দেবেন। কাদেরকে দেবেন? তারা টাকা দেবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে, তাদের পছন্দসই পলিটিক্যাল পার্টিগুলোকে। এবং কি উদ্দেশ্যে দেবেন? ইন্টারেস্ট সহ টাকা ফেরত পাওয়ার জন্য নয়। তারা পলিটিক্যাল পার্টিগুলোকে এই ইলেকটোরাল বন্ড বা প্রমিসারি নোটের মাধ্যমে তারা টাকা দেবেন, যাতে সেই টাকা দিয়ে পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশন লড়তে পারে, অর্থাৎ তারা ইলেকটোরাল ফান্ড জোগাড় করতে পারেন। এই বিষয়টা কিভাবে কাজ করে? খুব সিম্পল। মনে করো কোনো একটা ব্যাংক আছে, ব্যাংকের নাম এক্স ব্যাংক। এই এক্স ব্যাংকের মাধ্যমে কিছু সংখ্যক ইলেকটোরাল বন্ড বিক্রি করা হয়। ধরে নিলাম যেখানে বন্ডের ভ্যালু হচ্ছে 1 টাকা। আমি কোনো একটি পলিটিক্যাল পার্টিকে যদি ইলেকটোরাল ফান্ড দিতে আগ্রহী হই, তাহলে আমি এই এক্স ব্যাংকের কাছ থেকে 1 টাকার ফেস ভ্যালুর একটা ইলেকটোরাল বন্ড আজকে যদি কিনি, যেহেতু 1 টাকার বন্ড কিনছি, তাহলে আমি এক্স ব্যাংককে দেব হচ্ছে 1 টাকা। আমি ব্যাংকে 1 টাকা দেব, ব্যাংক তার বদলে এই ইলেকটোরাল বন্ড আমাকে ইস্যু করবে। এবার এই ইলেকটোরাল বন্ড যে ব্যাপারটা, যে ইলেকটোরাল বন্ড, সেটা যদি একটাকে আমরা পেপার সার্টিফিকেট বলে মনে করি, তাহলে সেই পেপার সার্টিফিকেট, সেটা আমি আমার সেই পছন্দসই পলিটিক্যাল পার্টিকে দেব, এবং সেই পলিটিক্যাল পার্টি এই 1 টাকার বন্ড এটা ব্যাংক এক্স এর কাছ থেকে এনক্যাশ করবে। এনক্যাশ করা মানে সেই বন্ডটা তারা এক্স ব্যাংকে জমা দিয়ে
তার থেকে 1 টাকা তারা নেবে। তাহলে আমি আজকে যদি এক্স ব্যাংকে যাই 1 টাকা দিই, তার বদলে যে বন্ডটা পাবো সেই বন্ডটা আমি আমার পছন্দসই পলিটিক্যাল পার্টির হাতে তুলে দেব, এবং সেই পলিটিক্যাল পার্টি এক্স ব্যাংকের কাছে গিয়ে ওই বন্ড পেপারটা জমা করলে ব্যাংক তাকে 1 টাকা দেবে। এইভাবেই ইলেকটোরাল বন্ড কাজ করে। এইভাবেই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যারা বন্ড কিনছেন তারা পলিটিক্যাল পার্টিগুলোকে ব্যাংকের মাধ্যমে ফান্ডিং দিচ্ছেন, আর ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলো তারা ফান্ডিং পাচ্ছেন। এটাই ইন আ ভেরি সিম্পল সেন্স এটাই হচ্ছে ইলেকটোরাল বন্ড। এখন এই ইলেকটোরাল বন্ড এই বিষয়টা ভারতবর্ষে এলো কবে? এই ইলেকটোরাল বন্ড যে স্কিম, এটা ভারতবর্ষে ইন্ট্রোডিউসড হয় 2018 সালে। এই 2018 সালে ইলেকটোরাল বন্ড আসার আগের যে পরিস্থিতিটা সেটা একটু ছোট্ট করে যদি আমরা জেনে নিই, তাহলে ভারতবর্ষে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ইলেকটোরাল ফান্ড কালেক্ট করার আগে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে সাধারণ মানুষ, বিভিন্ন কোম্পানি, শুধু ডোমেস্টিক বা দেশের কোম্পানি নয়, বিদেশি কোম্পানি, তারাও ফান্ডিং করতে পারত। এখন এই যে পূর্ববর্তী যে পরিস্থিতিটা, ইলেকটোরাল বন্ড আসার আগের যে সিস্টেমটা ছিল, যেটার মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলো ইলেকটোরাল ফান্ড পেত, সেই আগেকার ব্যবস্থাটার অনেকগুলো সমস্যা ছিল। সেই সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা ছিল হচ্ছে ব্ল্যাক মানি, যাকে কালো টাকা বলি আমরা। যারা পলিটিক্যাল পার্টিগুলোকে ডোনেশনস দিত, যারা পলিটিক্যাল পার্টিগুলোকে ইলেকশন পারপাসে ফান্ডিং করত, তাদের অনেকের ক্ষেত্রেই যেটা আমরা দেখতে পেতাম যে তাদের যে সমস্ত ব্ল্যাক মানিগুলো আছে, আনঅ্যাকাউন্টেড মানি আছে, হিসাব বহির্ভূত যে টাকা তাদের কাছে আছে, সেটাকে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়ে, নিজেদের পছন্দসই পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়ে তারা তাদের ব্ল্যাক মানিকে হোয়াইট করে ফেলতে পারত। ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার এটা একটা বড় পদ্ধতি ছিল। শুধু তাই নয়, এই পলিটিক্যাল পার্টিগুলোকে যে ডোনেশনস দেওয়া হতো, তার ফলে ব্ল্যাক মানিগুলো সরকার বা ব্ল্যাক মানিগুলো সিস্টেমের বাইরে থেকে যেত, এগুলোকে ট্রেস করা যেত না। এছাড়া আরো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে মূলত এই ধরনের ডোনেশনস গুলো আপ টু এ সার্টেন অ্যামাউন্ট ক্যাশ ডোনেশন হতো। ক্যাশ ডোনেশন হবার ফলে যেটা হতো সেটা হচ্ছে বিভিন্ন সময় যারা এই ফান্ডিং দিতেন পলিটিক্যাল পার্টিগুলোকে, তারা আইডেন্টিফাইড হয়ে যেতেন যে কে কোন পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং দিচ্ছে, এবং তার ফলে যেটা হতো সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমরা আনএক্সেপ্টেবল স্টেপ নিতে দেখতাম অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো। আমি ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি যে আমি যদি আজকে এক্স পার্টিকে ইলেকটোরাল ফান্ড দিই ক্যাশ ডোনেশন হিসাবে, ইলেকশনের পর দেখা গেল ওয়াই পার্টি তারা ইলেকশনে জিতছে, তারা সরকার গঠন করছে, এবং তখন সেই ওয়াই পলিটিক্যাল পার্টির তরফ থেকে এক্স পার্টিকে ফান্ডিং করা বিভিন্ন ডোনার যারা, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হতো, যেগুলো নেওয়া আসলে উচিত নয়। অর্থাৎ ব্যাপারটা এরকম ছিল যে আমার দলকে সাপোর্ট না করে, আমার দলকে ফান্ডিং না করে অন্য দলকে ফান্ডিং করেছো, সো ইউ হ্যাভ টু ফেস দিস কনসিকুয়েন্সেস। এই যে একটা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য 2018 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার একটা স্কিম লঞ্চ করে, যে স্কিমটাকে বলা হয় ইলেকটোরাল বন্ড স্কিম। 2রা জানুয়ারি 1918-তে সরকার নোটিফিকেশন দিয়ে জানায়, গেজেট নোটিফিকেশন করে জানায় যে আমরা ইলেকটোরাল বন্ড স্কিম চালু করলাম। এখন এই যে ইলেকটোরাল বন্ড স্কিম, এই ইলেকটোরাল বন্ড স্কিমের কতগুলো নির্দিষ্ট বিষয় আছে। সেটা হচ্ছে যে কোনো ভারতীয়, যে কোনো সিটিজেন অফ ইন্ডিয়া বা যে কোনো ইনকর্পোরেটেড কোম্পানি, এই যে কথাটা বলা হচ্ছে ইনকর্পোরেটেড অর এস্টাবলিশ ইন ইন্ডিয়া, এই টেকনিক্যাল কথাটার মানে হচ্ছে ভারতবর্ষের যে কোনো কোম্পানি
তারা ইলেকটোরাল বন্ড কিনতে পারেন এবং ইলেকটোরাল বন্ড কেনার মধ্যে দিয়ে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ড দিতে পারেন। এখন কতগুলো কন্ডিশনস ছিল এখানে। কন্ডিশনস হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, 1951 সালের যে জনপ্রতিনিধি আইন, সেই জনপ্রতিনিধি আইনের সেকশন 29A, এটার আন্ডারে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো রেজিস্টার্ড ছিল তারাই একমাত্র এই ইলেকটোরাল বন্ডের সুবিধা পেতে পারবেন। অর্থাৎ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে এই রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলোকেই ফান্ডিং করতে পারবেন। এবং আরো একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে যে লাস্ট জেনারেল ইলেকশন, অর্থাৎ লাস্ট জেনারেল ইলেকশন ইন লোকসভা হাউস অফ পিপল বা লাস্ট জেনারেল ইলেকশন ফর স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা এবং লোকসভা ইলেকশনে যে পলিটিক্যাল পার্টি তারা টোটাল ভোটের অন্তত 1% যারা পাবে তাদেরকেই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ফান্ডিং করা যাবে। যাদের 1%-এর কম ভোট থাকবে তাদেরকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ফান্ডিং করা যাবে না। শুধু তাই নয়, এই স্কিমে বলা হয়েছিল যে এলিজিবল পলিটিক্যাল পার্টি মানে যারা রেজিস্টার্ড পার্টি এবং যাদের 1%-এর কম ভোট নেই তারাই এটাকে এনক্যাশ করতে পারবে। মনে করা যাক আমি এমন একটা পলিটিক্যাল পার্টির হাতে আমার কেনা বন্ডটা তুলে দিলাম, যে পলিটিক্যাল পার্টিটা আইদার রেজিস্টার্ড নয় বা যে লাস্ট জেনারেল ইলেকশনে 1%-এর কম ভোট পেয়েছে, আমি তার হাতে বন্ড তুলে দিতেই পারি। কিন্তু সেই পলিটিক্যাল পার্টি যখন ব্যাংকের কাছে গিয়ে বন্ড এনক্যাশ করতে যাবে, ব্যাংক তাকে এনক্যাশ করতে দেবে না, অর্থাৎ বন্ডের পরিবর্তে তাকে কিন্তু টাকা দেবে না, কারণ এটাই ছিল কন্ডিশন। এবং এই সমস্ত ট্রানজাকশনটাই হতো বা হওয়ার কথা ছিল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যাংক অ্যাকাউন্ট? এই কোন ব্যাংক অ্যাকাউন্টের কথা বলতে গেলেই যার কথা আসবে সে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ 2018 সালে সরকার যে ইলেকটোরাল বন্ড স্কিম ঘোষণা করে তাতে একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকেই অথরাইজ করা হয় এই ইলেকটোরাল বন্ড ইস্যু করার বা ইলেকটোরাল বন্ডকে এনক্যাশ করার জন্য। এবং শুধু তাই নয়, সারা ভারতবর্ষে মাত্র 29 এসবিআই ব্রাঞ্চকে অথরাইজ করা হয় এই ইলেকটোরাল বন্ডের ট্রানজাকশন করার জন্য। এই যেগুলো জিনিসগুলো আলোচনা হচ্ছে এগুলো সবই হচ্ছে ইলেকটোরাল বন্ডের এক একটা ফিচার, এক একটা ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয় যে এর পরের যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা হচ্ছে এনক্যাশ করার ক্ষেত্রে একটা টাইম লিমিট রাখা হয়েছিল। অর্থাৎ আমি যদি আজকে 1 অগস্ট কোনো স্টেট ব্যাংকের ওই 29টা ব্রাঞ্চের মধ্যে থেকে কোনো ব্রাঞ্চ থেকে ইলেকটোরাল বন্ড কিনি এবং আজকেই যদি আমি আমার পছন্দসই পলিটিক্যাল পার্টির হাতে সেই বন্ডটা তুলে দিই, তাহলে তাকে কিন্তু 15 দিনের মধ্যে 15 ডেজের মধ্যে সেটাকে এনক্যাশ করতে হবে, কারণ এর ভ্যালিডিটি হচ্ছে 15 দিন। অর্থাৎ ফ্রম দ্য ডেট অফ ইস্যু অ্যান্ড নো পেমেন্ট শ্যাল বি মেড টু এনি পেই পলিটিক্যাল পার্টি ইফ বন্ড ইজ ডিপোজিটেড আফটার এক্সপায়ারি অফ দ্য 15 ডেজ। তার মানে আমি যদি 1 তারিখে বন্ড কিনি, এই বন্ডের ভ্যালিডিটিটা থাকবে 15ই অগস্ট পর্যন্ত। এই 15ই অগস্টের মধ্যে আমাকে পলিটিক্যাল পার্টির হাতে বন্ডটা শুধু তুলে দিতে হবে তাই নয়, সেই পলিটিক্যাল পার্টিকে স্টেট ব্যাংকের ওই 29টা ব্রাঞ্চের মধ্যে থেকে যে ব্রাঞ্চ থেকে আমি বন্ডটা কিনেছি সেখানে গিয়ে তাকে এনক্যাশ করাতে হবে 15ই অগস্টের মধ্যে। 16ই অগস্ট গেলে বা তার পরের কোনো সময় গেলে সেই বন্ড কিন্তু এনক্যাশড হবে না। নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে টাকাটা কি পলিটিক্যাল পার্টি যখন এনক্যাশ করবে তখন কি পলিটিক্যাল পার্টির হাতে সেটা ক্যাশে তুলে দেওয়া হবে? না, পুরোটাই হবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। অর্থাৎ সেই ব্রাঞ্চে পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে বা অ্যাকাউন্টে টাকাটা জমা দেওয়া হবে। আমি যে পলিটিক্যাল পার্টির হাতে 1 টাকার বন্ড তুলে দিয়েছি, সেই পলিটিক্যাল পার্টি 15 দিনের মধ্যে গিয়ে যখন সেই বন্ড ডকুমেন্টটা
সেই ব্যাংকের ব্রাঞ্চে জমা করবে, তখন সেই ব্যাংক ওই পলিটিক্যাল পার্টির ব্যাংক অ্যাকাউন্টে ওই 1 টাকা ট্রান্সফার করবে বা ক্রেডিট করবে, এবং সেটা করবে তারা সেম ডেতেই। অর্থাৎ যেদিন বন্ড জমা হবে সেই দিনই তার ব্যাংক অ্যাকাউন্টে ওই 1 টাকা জমা হয়ে যাবে। এবং এই যে ইলেকটোরাল বন্ড একটা পেপার সার্টিফিকেট বা ডকুমেন্ট, তাতে একটা অ্যালফা নিউমেরিক নাম্বার থাকবে। আমরা যেরকম প্যান কার্ডের ক্ষেত্রে একটা অ্যালফা নিউমেরিক নাম্বার দেখতে পাই, সেরকম একটা অ্যালফা নিউমেরিক নাম্বার থাকবে, যেটা বন্ডের অথেন্টিসিটি জাজ করবে। এবং সেই নাম্বারটা শুধুমাত্র একটা আল্ট্রা ভায়োলেট রের মধ্যে দিয়েই দেখা যাবে, সাধারণ খালি চোখে দেখা যাবে না। তাহলে ইলেকটোরাল বন্ড কি, বিষয়টা বোঝা গেল, এবং তার ফিচার কি সেটা বোঝা গেল। কিন্তু হঠাৎ করে একটা ইলেকটোরাল ফান্ডিং এর ব্যবস্থা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে থাকা সত্ত্বেও কেন 2018 সালে সরকার ইলেকটোরাল বন্ড নিয়ে এলো? ইলেকটোরাল বন্ড নিয়ে আসার পেছনে রেশনালটা কি কাজ করেছে, কোন যুক্তিটা কাজ করেছে? একটা যুক্তি আমি আগেই বলেছি, আর্লিয়ার সিস্টেমে ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা টেন্ডেন্সি দেখা যেত এই ইলেকটোরাল ফান্ডিং করার মধ্যে দিয়ে। এবং এখানেই হচ্ছে দ্য ল্যাক অফ ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতার অভাব। এবং যেহেতু ইলেকটোরাল বন্ডের পুরো ব্যাপারটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে, ফলে সেখানে ট্রান্সপারেন্সি থাকবে, এবং সেটা সব ক্ষেত্রেই অন পেপার হবে। তথ্যগুলো ডিসক্লোজড হয়তো হবে না, কিন্তু তথ্যগুলো থাকবে ব্যাংকের কাছে। অর্থাৎ সাম কাইন্ড অফ ট্রান্সপারেন্সি আনা যাবে এই এন্টায়ার ইলেকটোরাল ফান্ডিং প্রসেসটার মধ্যে। এটাই ছিল সরকারের যুক্তি, যে যুক্তিটা দেখিয়ে সরকার 2018 সালে তারা এই বন্ডটাকে নিয়ে আসে। কিন্তু এই বন্ড নিয়ে আসার ক্ষেত্রে কতগুলো পর্যায় আছে, কতগুলো স্টেপ আছে, কিভাবে বন্ডটা নিয়ে আসা হলো। দেখো, 2018 সালে বলেছি বন্ডটা ইন্ট্রোডিউস হয়, কিন্তু এই বন্ডের কথা আমরা জানতে পারি 2017 সালের 1 ফেব্রুয়ারি। প্রতি বছর 1 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করে লোকসভায়। 2017 সালের 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি। তিনি বাজেট অ্যানাউন্সমেন্টের মধ্যেই এই ইলেকটোরাল বন্ড স্কিমটাকে তিনি অ্যানাউন্স করেন লোকসভাতে। এবং তিনি বলেন যে এই 2017 বাজেটে আমরা যে বন্ড স্কিমটাকে অ্যানাউন্স করলাম, সেটা 2017-18 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই চালু করা হবে। এবং সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা 2 জানুয়ারি 2018-তে আমরা একটা নোটিফিকেশন পেলাম। এটা নিশ্চয়ই তোমরা জানো, সরকার যে কোনো তার সিদ্ধান্ত কার্যকরী যেটা করতে যাচ্ছে, সেটাকে সরকারকে নোটিফিকেশন করে জানাতে হয়, যেটাকে আমরা গেজেট নোটিফিকেশন বলি। সেই গেজেট নোটিফিকেশন করে 2 জানুয়ারি সরকার জানায় যে ফ্রম ইমিডিয়েট এফেক্ট অর ফ্রম নাও অনওয়ার্ডস ইন্ডিয়াতে ইলেকটোরাল বন্ড স্কিম চালু হলো। এখন এই ফিচারগুলোর আলোচনা যেমন আমরা করছিলাম একটু আগে, সেই ইলেকটোরাল বন্ডের ফিচার হিসাবে আরো দুটো কথা আমরা অবশ্যই বলতে পারি। কারণ এই বন্ড স্কিমটার যখন ডিটেলস, তার এন্টায়ার ডিটেলসটা যখন অরুণ জেটলি লোকসভায় দাঁড়িয়ে বাজেট প্রপোজালের মাধ্যমে আমাদের কাছে দিলেন, তখন সেখানেই পরিষ্কার করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলে দেওয়া হয়েছিল। অর্থাৎ অন্য কোনো ব্যাংকের মাধ্যমে ইলেকটোরাল বন্ডের ট্রানজাকশন করা যাবে না। দ্বিতীয় কথা, যেটা তোমাদের প্রথমেই ইলেকটোরাল বন্ড বোঝাতে গিয়ে আমি ইলেকটোরাল বন্ডের একটা ফেস ভ্যালুর কথা বলেছিলাম। এই ফেস ভ্যালু ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি হাতে করে 100 টাকা নিয়ে স্টেট ব্যাংকের ওই 29টা ব্রাঞ্চের মধ্যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে বললাম যে আমাকে 150 টাকার বন্ড দিন, আর এসবিআই আমাকে 150 টাকার একটা বন্ড পেপার আমার হাতে তুলে দিল, তা কিন্তু নয়। অর্থাৎ ফেস ভ্যালুটা কিন্তু ফিক্সড, বা ফেস ভ্যালুটা কিন্তু আগে থেকেই ডিটারমাইন করা ছিল, পূর্ব নির্ধারিত। অরুণ জেটলির অ্যানাউন্সমেন্টই আমরা জানতে পেরেছিলাম বন্ডের ফেস ভ্যালু হবে 1000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা এবং 1 কোটি টাকা ও 10 কোটি টাকা। অর্থাৎ এই যে অ্যামাউন্ট গুলো, এই অ্যামাউন্টেরই ফেস ভ্যালুর বন্ড পাওয়া যাবে।
এর মাঝের বা এর চেয়ে কম বা এর চেয়ে বেশির কোনো অ্যামাউন্টের বন্ড পাওয়া যাবে না। আমি এই ফেস ভ্যালুরই বন্ড কিনতে পারবো, আমি মাল্টিপল বন্ড কিনতে পারবো, আমি 1,00,000 টাকার 5টা কিনতে পারি, 50টা কিনতে পারি, কিন্তু বন্ড আমাকে কিনতে হবে এই কটা ফেস ভ্যালুর মধ্যেই। এখন এই যে বন্ডগুলো বিক্রি হবে, বন্ডগুলো যে সেল করা হবে, সেটা কি তাহলে যে বছর ভারতবর্ষে ইলেকশন থাকবে তার আগেই করা যাবে? ইলেকশনকে সামনে রেখেই তো ফান্ডিং, তাকে সামনে রেখে ইলেকটোরাল বন্ড বিক্রি করা বাকি না। তাহলে এটা কি ইলেকশনের আগে আগে হবে? বিষয়টা কিন্তু তা নয়। এই স্কিমের আন্ডারে বলা হয়েছিল যে ইলেকটোরাল বন্ড একটা কন্টিনিউয়াস স্কিম। ইলেকশন কোনো বছর থাকুক বা না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, যে কেউ চাইলে যে কোনো সময় পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করতে পারে। বলা হয়েছিল যে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর প্রতি বছরের এই 4টে মাসে 10 দিন করে ইলেকটোরাল বন্ড বিক্রি হবে স্টেট ব্যাংকের 29টা ব্রাঞ্চের মাধ্যমে। যারা যারা এই বন্ড সাবস্ক্রাইব বা বন্ড কিনতে চাইবেন তারা এই 10 দিনের মধ্যে, এই 4টে মাসের 10টা দিনের মধ্যে তারা আসবেন ব্যাংক থেকে, তারা ইলেকটোরাল বন্ড কিনতে পারবেন। এর পাশাপাশি আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছিল যে যে বছর লোকসভা ইলেকশন থাকবে, যে বছরটায় লোকসভা ইলেকশন থাকবে সেই বছর কয়েকটা অ্যাডিশনাল পিরিয়ড দেওয়া হয়েছিল, সেটা হলো 30 ডেজ। তার মানে আমি যদি হিসাব করে বলি, যে বছর লোকসভা ইলেকশন থাকছে সে বছর এই 4টে মাসে 10 দিন করে 40 দিন ইলেকটোরাল বন্ড বিক্রি হবে, প্লাস লোকসভা ইলেকশন আছে বলে অতিরিক্ত 30 দিন বন্ড বিক্রি হবে, অর্থাৎ ইলেকশনের বছরে 70 দিন বন্ড ট্রানজাকশন হবে। এই 30 দিন, অতিরিক্ত 30 দিনটা কোন মাসে কতদিন করে হবে সেটা ব্যাংক নির্ধারণ করবে বা সে ব্যাপারে সরকার নোটিফিকেশন করবে। তাহলে এই যে ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যবস্থাটাই কিন্তু চালু করা হয়েছিল 2018-তে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। এখন এই যে মূল বিষয়টা, যে ইলেকটোরাল বন্ড কেন চালু করা হলো, তার কারণ হচ্ছে ট্রান্সপারেন্সি, তার কারণ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যে অল দ্য ইলেকটোরাল ফান্ড উড বি অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ সবই হিসাবের মধ্যে থাকবে, হিসাব বহির্ভূত কিছু হবে না। এবং যেটা আগেই বলেছি যে এই বন্ড চালু করার পেছনে ব্ল্যাক মানি কন্ট্রোলের বা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার যে প্রবণতা, সেটাকে আটকানোর জন্যই কিন্তু এই ব্যবস্থাটা চালু হয়েছিল। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে পারচেজার উড নট বি ডিসক্লোজড আদারওয়াইজ। এই কথাটার মানে কি? দেখো, বলা হয়েছে যে যখন এসবিআই থেকে ইলেকটোরাল বন্ড সেল করা হবে, তখন যিনি কিনছেন তাকে তার কেওয়াইসি দিয়ে তবে তাকে বন্ড কিনতে হবে। নো ইওর কাস্টমার, কেওয়াইসি দিয়ে তবে তাকে বন্ড কিনতে হবে। এবং এই যে ডিটেলস গুলো তারা দিচ্ছেন, যারা বন্ড কিনতে যাচ্ছেন তারা যেটা কিনছেন, সেই পারচেজার অফ দি ইলেকটোরাল বন্ড, তাদের যে সমস্ত ডিটেল, সেই ডিটেলগুলো কিন্তু ডিসক্লোজড হবে না। এটাই সবচেয়ে বড় বিষয়। আগে যেমন পলিটিক্যাল পার্টিগুলোকে কে কোথায় ফান্ডিং করছে এটা যেমন ডিসক্লোজড হয়ে যেত বিভিন্নভাবে, যেটা বললাম যে মার্কড হয়ে যেতেন একজন, আইডেন্টিফাইড হয়ে যেতেন একজন, যে তিনি একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেন বা তাকে ইলেকটোরাল ফান্ড দিয়েছেন, পরে তাকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই ব্যবস্থাটাকে রিমুভ করার জন্য সরকার এই নিয়মটা রেখেছিল যে যারা ডোনার, যারা ডোনেশন দেবেন, ইলেকটোরাল বন্ড কিনবেন, তাদের এই পার্সোনাল ডিটেলস ডিসক্লোজড হবে না। স্টেট ব্যাংকের কাছে তার সমস্ত রকম ডিটেলস প্রিজার্ভ করা থাকবে, কিন্তু ইট উড নট বি ডিসক্লোজড। এই যে ব্যবস্থাটা চালু হলো, এই ব্যবস্থাটার কে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীকালে তৈরি হলো একটা কন্ট্রোভার্সি, একটা বিতর্ক। কোথা থেকে বিতর্কটা তৈরি হলো? ইলেকটোরাল বন্ড 2018 সালে চালু হয়েছে। ভারতবর্ষে দীর্ঘদিন ধরে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন ইলেকশনে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ডিং পেয়েছে, কিন্তু আমরা একটা সময় গিয়ে দেখলাম যে এটা আমাদের একটা সবার সামনে এসে উপস্থিত হলো ইলেকটোরাল বন্ড। সেই ইলেকটোরাল বন্ড নিয়ে বিভিন্ন সমস্যা।
আমাদের কাছে ইলেকটোরাল বন্ড ব্যাপারটা, যেটাকে আমরা বলতে পারি সারফেসে এলো, আমাদের সবার নজরে এলো যখন একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যাকে আমরা পিআইএল বলি, বাংলায় যাকে তোমরা প্রায়শই কাগজে পড়ে থাকো, খবরে শুনে থাকো, জনস্বার্থ মামলা। একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, একটা জনস্বার্থ মামলা করা হয়, যেখানে এই ইলেকটোরাল বন্ডের লিগালিটিকে চ্যালেঞ্জ করা হয়। আমি প্রথমেই বলেছি সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকে বাতিল করে এই কারণ দেখিয়ে যে ইলেকটোরাল বন্ড একটা আনকনস্টিটিউশনাল বন্ড, আনকনস্টিটিউশনাল একটা মেকানিজম। ঠিক সেটাকেই সামনে রেখে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা হয় যে এটা বেআইনি, এই ব্যবস্থা থাকতে পারে না, এটা আনকনস্টিটিউশনাল। যে পিআইএল হয়েছিল, যারা এই জনস্বার্থ মামলা করেছিলেন, তাদের মূলত দুটো যুক্তি ছিল। প্রথম যে যুক্তিটা, সেটা হচ্ছে এখানে ট্রান্সপারেন্সির কথা বলা হলেও দেয়ার ইজ কমপ্লিট ল্যাক অফ ট্রান্সপারেন্সি। যা সরকার বলছে ব্যবস্থাটা কিন্তু একদমই তা নয়। তার কারণ আমরা যে কেওয়াইসি দিচ্ছি, আমাদের যে আইডেন্টিটিটা ডিসক্লোজড হচ্ছে না, তাহলে কে কাকে কিভাবে ফান্ডিং করছে সেটা আমাদের সামনে আসছে না, ঠিক কথা। কিন্তু সেখানেই গলদটা, সেখানেই সমস্যাটা। আমরা বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ শুনে থাকি যে সরকার বড় কিছু কোম্পানিকে, বিশেষ কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যানদের অতিরিক্ত সুবিধা দিচ্ছেন, এবং সেই সুবিধাটা দেওয়ার কারণ হচ্ছে যে তারা পলিটিক্যাল ফান্ডিং করেছেন, তারা ইলেকটোরাল ফান্ডিং করেছেন বিপুল পরিমাণে, এবং সেই ফান্ডিং এর জোরেই তারা ভোট জিতেছেন এবং সরকারে এসেছেন। এবং এখন তারা সেই ইলেকটোরাল ফান্ডিংটাকে তারা অ্যাজ তাদের ইনভেস্টমেন্ট হিসাবে ব্যবহার করছেন, যে আমি তোমার সরকারে আসার ক্ষেত্রে আমি এই এত পরিমাণ টাকা ইনভেস্ট করেছি, ইন রিটার্ন তুমি এবার আমার জন্য সুবিধা দাও। বিভিন্ন ধরনের সুবিধা, সেটা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সুবিধা, ব্যবসা করার ক্ষেত্রে সুবিধা, সেই ধরনের কোম্পানির কোনো রকম যেটাকে আমরা বলি ইললিগালিটি থাকলে, তারা কোনো ইল্লিগাল কাজকর্ম করলে সেটা নিয়ে সরকার খুব বেশি অ্যাক্টিভ না হওয়া, এই সমস্ত ধরনের সুবিধাগুলো আদায় করবে যারা এই ধরনের ডোনেশন দিয়েছেন। নিজেদের চারপাশের পরিচিত মানুষদের খুঁজে দেখো, 1000 জনের মধ্যেও একজনকে পাবে না যারা ইলেকটোরাল বন্ড কিনেছেন বা ইলেকটোরাল ফান্ডিং করেছেন। এই ফান্ডিং এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ফান্ডিং খুব কম হয়েছে, মূলত ফান্ডিং হয়েছে বড় বড় বিজনেস হাউস এবং বড় বড় কোম্পানিগুলো। এবং এখানেই ল্যাক অফ ট্রান্সপারেন্সি আছে বলেই সেটাকে একটা যুক্তি হিসাবে রেখে, কারণ হিসাবে রেখে পিআইএল সাবমিট করা হয়। দ্বিতীয় কথা, একটা টেকনিক্যাল বিষয়, একটা কনস্টিটিউশনাল বিষয়, কেন এটাকে আনকনস্টিটিউশনাল বলা হয়েছে। বলছে যে এই যে স্কিমটা, ইলেকটোরাল বন্ডের যে স্কিমটা, সেটা বেসিক্যালি একটা মানি বিল। আর্থিক যে কোনো বিষয় মানেই, যার মধ্যে অর্থের বিষয় থাকলেই সেটাকে মানি বিল বলা হয়। এবং এই মানি বিল যেটাকে পাশ করতে গেলে একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, বিল পাসিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে বলা হচ্ছে যে প্যাসেজ অফ দ্য স্কিম অফ মানি বিল অ্যাজ এ মানি বিল, এটা একটা মানি বিল হিসাবে পাশ করা হয়েছে। সেখানে বলছে যে সার্কামভেন্টিং দ্য আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, দ্যাট ইজ রাজ্যসভা। অর্থাৎ এটা বাই ক্যারেক্টার মানি বিল হলেও এটা শুধু লোকসভায় পাশ হয়েছে, মানি বিল হয়, সেটা আপার হাউসকে অ্যাভয়েড করা হয়েছে, রাজ্যসভায় এটাকে আনা হয়নি। এবং এই যুক্তিতেই এটাকে আমরা আনকনস্টিটিউশনাল বলছি। এবং এটা ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার যে স্বতন্ত্রীকরণ, সেটাকে ভায়োলেট করছে। এবং এই যে একটা সবকিছু ডিটেলস গুলোকে হিডেন করে রাখা, ডিটেলস গুলো কে কাকে ফান্ডিং করছে এটাকে প্রকাশ না করা, এবং শুধু তাই নয়, এটার পাশাপাশি কোনো ধরনের রাইট টু ইনফরমেশন এই ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে কাজ করে না, এটা ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট, এটাকেও একটা যুক্তি হিসাবে রাখা হয়।
তোমরা যারা ইন্ডিয়ান পলিটি পড়ো তারা জানো যে এখন রাইট টু ইনফরমেশন আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই পড়ে। ইলেকটোরাল বন্ড নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হওয়ার আগে আমার যদি ইচ্ছা হতো, মনে হতো যে কোন কোন পার্টি কত টাকার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা পেয়েছে, সেটা ব্যাংকে আরটিআই করলে সেই ইনফরমেশন ডিসক্লোজ করা হতো। অর্থাৎ আমার যে রাইট টু ইনফরমেশন সেটা ভায়োলেটেড হচ্ছে, অর্থাৎ এটা ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট। তোমরা নিশ্চয়ই জানো যদি কোনো কিছু ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে তাহলে সেটা অবশ্যই আনকনস্টিটিউশনাল হয়, সেটাকে সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড করে। ঠিক এই যুক্তি দেওয়া হয়েছিল পিআইএল এ, যেটা আনকনস্টিটিউশনাল, সুতরাং এটাকে বাতিল করা হোক। যখন 2017 সালের বাজেট এটা অ্যানাউন্স করা হয়েছিল তখনই কিন্তু বেসিক্যালি এই পিআইএলটা চালু করা হয়েছিল, মানে পিআইএলটা ইনিশিয়েট করা হয়েছিল। জনস্বার্থ মামলা 2রা জানুয়ারি 2018 গেজেট নোটিফিকেশনের আগেই কিন্তু পিআইএল করা হয়েছিল। এবার যেহেতু ভারতবর্ষের লিগ্যাল প্রসেস সেটা অনেকটা লম্বা, তাই এই প্রসেস বা এই পিআইএল দীর্ঘদিন ধরে চলে, এবং এই দীর্ঘদিন ধরে চলার মধ্যে দিয়ে অনেকগুলো ঘটনা পরপর ঘটে। এই ঘটনাগুলোর সিকোয়েন্সটা খুব একটা যে তোমাদের আনসারের ক্ষেত্রে কাজে লাগবে তা নয়, কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য সিকোয়েন্সটা একটু দরকার জানা। সেটা হচ্ছে এই পিআইএল এর পাশাপাশি সুপ্রিম কোর্ট এই কেস চলাকালীন বহু পিটিশন, শুধু ওই একটা পিআইএল নয়, আরো একাধিক পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়ে, মূলত বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও তাদের কাছ থেকে। সেই এনজিওর মধ্যে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলো অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এই নামের একটা এনজিও, কমন কজ ইন্ডিয়া এই নামেরও একটা এনজিও। এই দুটো এনজিও তারা কিন্তু ওই পিআইএল এর পাশাপাশি আরো বেশ কয়েকটা পিটিশন তারা করেছিল, এবং তাদের মূল বক্তব্য ছিল যে এই ইলেকটোরাল বন্ডকে বাতিল করতে হবে কারণ এটা আনকনস্টিটিউশনাল। এখন এই কেস দীর্ঘদিন চলতে চলতে আলটিমেটলি আমরা যে জায়গায় এসে দাঁড়াবো সেটা হচ্ছে 16 অক্টোবর 2023। এই কেসটা যে বেঞ্চে ছিল সেই বেঞ্চটা ছিল একটা 3 জাজ বেঞ্চ, একটা ডিভিশন বেঞ্চ, তাতে 3 জনের ডিভিশন বেঞ্চ। তাতে ছিলেন তৎকালীন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, এবং আরো 2 জন জাস্টিস ছিলেন, একজন জাস্টিস জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রা। তারা বলেন যে এই ম্যাটারটার ইম্পর্টেন্স এতটাই বেশি যে এটাকে আমরা অ্যাসেস করে বলছি যে এটা একটা 3 জাজ বেঞ্চের কাজ নয়, এটা একটা অন্তত পক্ষে 5 জনের একটা কনস্টিটিউশনাল বেঞ্চে রেফার করার দরকার। ফলে আলটিমেটলি এই 3 জনের ডিভিশন বেঞ্চের অবজারভেশন অনুযায়ী তারা এই বিলটাকে, তারা এই কেসটাকে রাদার তারা পাঠিয়ে দেয় একটা 5 বেঞ্চের কাছে, 5 জাজ বেঞ্চের কাছে, 5 জনের একটা ডিভিশন বেঞ্চের কাছে। এবং আলটিমেটলি 15 ফেব্রুয়ারি 2024, গত বছর 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড স্কিমটাকে স্ট্রাইক ডাউন করে, অর্থাৎ এটাকে বাতিল বলে ঘোষণা করে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা পাওয়া গিয়েছিল সেই জাজমেন্টে কি কি ছিল, কি বলেছিল সুপ্রিম কোর্ট? প্রথম বলেছিল ইস্যুইং ব্যাংক শ্যাল স্টপ ইস্যুয়েন্স অফ ইলেকটোরাল বন্ড, অর্থাৎ এই মুহূর্ত থেকে ইলেকটোরাল বন্ড আর ইস্যু করতে পারবে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, এসবিআই কে তারা ডাইরেকশন দিয়েছিল, নির্দেশ দিয়েছিল টু সাবমিট টু দ্য ইসিআই, নিশ্চয়ই তোমরা সেই সময় খবরের কাগজ পড়েছো এটা, ইলেকশন কমিশনের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে উইদিন 3 উইকস অফ জাজমেন্ট। যেদিন তারা জাজমেন্ট দিচ্ছে তার 3 দিনের মধ্যে এসবিআই কে কতগুলো ইনফরমেশন ডিসক্লোজ করার কথা বলেছিল, সাবমিট করার কথা বলেছিল টু দ্য ইলেকশন কমিশন। তার মধ্যে প্রথম হচ্ছে ডিটেলস অফ ইলেকটোরাল বন্ড পারচেজড, কে কিনেছেন, সেই ব্যক্তির নাম কি, ইলেকটোরাল বন্ডের ডিনোমিনেশন, কত টাকার বন্ড কিনেছেন, কোন ডেটে বন্ড কিনেছেন, সমস্ত ডিটেলস দিতে হবে। দিতে হবে ডিটেলস অফ পলিটিক্যাল পার্টি যারা এটাকে এনক্যাশ করেছে, অর্থাৎ এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তারা
ফান্ড পেয়েছেন বা টাকা পেয়েছেন, তারা কবে এনক্যাশ করেছেন, এনক্যাশমেন্ট ডেট কবে, কত টাকার ইলেকটোরাল বন্ড, কত ডিনোমিনেশন মানে কত ফেস ভ্যালুর ইলেকটোরাল বন্ড তারা এনক্যাশ করেছেন, ডিটেলস দিতে হবে। এবং এসবিআই কে ডাইরেকশন দেওয়ার পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও ডাইরেকশন দেয় যে এসবিআই যে ইনফরমেশন শেয়ার করবে, ইলেকশন কমিশনের কাছে যে ইনফরমেশন দেবে, সেটা ইলেকশন কমিশনকে কি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে উইদিন 1 উইক অফ রিসিপ্ট, অর্থাৎ এসবিআই কে 3 সপ্তাহের মধ্যে ইনফরমেশন জমা দিতে বলা হয়েছিল, এবং ইসিআই কে বলা হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ যেদিন এসবিআই সমস্ত ডিটেল সাবমিট করবে তার 1 সপ্তাহের মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এই সমস্ত ডিটেল গুলো সাবমিট করে দিতে হবে। এখন এসবিআই কে যখন এই ডিরেকশনস গুলো দেওয়া হয়, সেখানে এসবিআই এর রিয়াকশন কি ছিল? প্রথম কথা হচ্ছে, এসবিআই কে যা কিছু ডিসক্লোজ করতে বলা হয়েছিল সেটা এসবিআই ডিসক্লোজ করেনি উইদিন দ্য স্টিপুলেটেড টাইম। তার বদলে 2024-এর মার্চ মাসের মধ্যে, মানে ওই ফেব্রুয়ারি মাসে থেকে মার্চ মাস, এই 1 মাসের মধ্যে এসবিআই একাধিকবার বিভিন্ন রকমের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে কোর্টের কাছে ফর এক্সটেনশন অফ ডেট। 3 সপ্তাহের মধ্যে করার কথা ছিল, 3 সপ্তাহের মধ্যে তারা ডিটেলস ডিসক্লোজ করতে পারছে না বা করবে না, এটা একটা বড় বিতর্কের জায়গা, তার মধ্যে আমরা যাচ্ছি না। তারা বেসিক্যালি ডিসক্লোজ না করে বারবার তারা ডেট এক্সটেনশন চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট তাদেরকে কিছু এক্সটেনশন দিলেও আলটিমেটলি 11 মার্চ 2024 সুপ্রিম কোর্ট এসবিআই এর কাছ থেকে যখন তারা জানতে পারে যে, বা ইলেকশন কমিশনের কাছ থেকে জানতে পারে যে নো সাচ ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড, তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কিন্তু হেভিলি ক্রিটিসাইজ করে সুপ্রিম কোর্ট। এটা তারা বলে যে এটা উইলফুল ডিসওবিডিয়েন্স, ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের কথা মানা হচ্ছে না। ফলে তারা এসবিআই কে আবার একটা ডাইরেকশন দেয় যে একদিনের মধ্যে, অর্থাৎ এটা 11 তারিখ বলছে, 12 মার্চ 2024-এর মধ্যে তাকে কমপ্লাই করতে বলে। অর্থাৎ কেন সে ইনফরমেশন দেয়নি সেটা কমপ্লাই করতে বলে, কিন্তু সেটা 12 তারিখে এসবিআই না করায় আলটিমেটলি 18 মার্চ 2024-এ সুপ্রিম কোর্ট অর্ডার ইস্যু করে যে কমপ্লিট ডিসক্লোজার অফ ট্রানজাকশন। সুপ্রিম কোর্ট কমপ্লিট ডিসক্লোজার অফ ট্রানজাকশনের কথা বলে, কিন্তু সেটাও না হওয়াতে আলটিমেটলি কিন্তু এই ইলেকটোরাল বন্ডের যে সিস্টেম, সেই বন্ডের সিস্টেমটাকে সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল বলে এটাকে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে। এই হলো কন্ট্রোভার্সি, এই হলো কন্ট্রোভার্সির রোড ম্যাপটা। কিন্তু যেটা দিয়ে তোমাদের এই ধরনের প্রশ্নের উত্তর শেষ করা দরকার সেটা হচ্ছে কনসিকুয়েন্স। ইলেকটোরাল বন্ড আনকনস্টিটিউশনাল, তাকে সুপ্রিম কোর্ট বাতিল করেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড বাতিল করার ফলে কি হতে পারে? তাহলে ইলেকটোরাল বন্ড একটা আর্লিয়ার পলিটিক্যাল ফান্ডিং সিস্টেম থেকে আলাদা করেছিল সিস্টেমটাকে। এই ইলেকটোরাল বন্ড যখন বাতিল হয়ে গেল, তাহলে এখন থেকে নাও অনওয়ার্ডস 2024 অনওয়ার্ডস তারা তাহলে কিভাবে ফান্ডিং পাবে? এখানে কতগুলো মূল বিষয় খুব ছোট করে 1 লাইন থেকে 1.5 লাইনের মধ্যে লিখে দিলেই যথেষ্ট। সেটা হচ্ছে কনসিকুয়েন্স হিসাবে যদি আমরা দেখি, তাহলে প্রথম হচ্ছে ইলেকটোরাল ট্রাস্ট হ্যাভ সিন সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন ডোনেশন। মানে কি, যে মুহূর্তে থেকে ইলেকটোরাল বন্ড ব্যান্ড হয়ে গেল, সেই মুহূর্ত থেকে বহু সংখ্যক ইলেকটোরাল ট্রাস্ট তৈরি হলো। এই ইলেকটোরাল ট্রাস্ট ভারতবর্ষে নতুন কিছু নয়। এই ইলেকটোরাল বন্ড চালু হওয়ার আগে, যখন আগের নিয়মে ফান্ডিং কালেক্ট হতো, তখন ইলেকটোরাল ট্রাস্ট তৈরি হতো, বহু ইলেকটোরাল ট্রাস্ট ছিল, বহু মানুষ মিলে একটা ট্রাস্ট তৈরি করতেন, সেই ট্রাস্টে যারা মেম্বার থাকতেন তারা ট্রাস্টে ফান্ড জমা করতেন, এবং ট্রাস্টের তরফ থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ডিং দেওয়া হতো। ইলেকটোরাল বন্ড যখন উঠে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, তাহলে পুরনো সিস্টেম ফিরিয়ে আনতে হবে।
সেই পুরনো সিস্টেম ছাড়া উন্নত কোনো সিস্টেম এই মুহূর্তে থাকছে না, অন্তত এটা আর নতুন কোনো সিস্টেম ভাবাও যাচ্ছে না বা ভাবাও হচ্ছে না। তাহলে উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য আর্লিয়ার সিস্টেম। সেই হিসেবে ইলেকটোরাল ট্রাস্টের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। দ্বিতীয়ত, ডোনেশনস ফ্রম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কোম্পানিজ, আবার সেই সরাসরি ডোনেশনের ব্যবস্থাই নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে, যেখানে XYZ এর মতন ব্যক্তিরা বা বিভিন্ন কোম্পানি তাদেরকে ফান্ডিং করবে। 3 নম্বর হচ্ছে মেম্বারশিপ ফি অ্যান্ড পার্টি লেভি। এই যে বিষয়টা, এটার মানে কি? পার্টনার মেম্বারশিপ ফি আমরা প্রত্যেকেই জানি যে যারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হন, একদম রেজিস্টার্ড মেম্বার, তাদেরকে কিন্তু মেম্বারশিপ নিতে গেলে বা মেম্বারশিপ কন্টিনিউ করতে গেলে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফি হিসাবে দিতে হয়। যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, তাদেরকেও যেমন ক্লাবের জন্য মেম্বারশিপ ফি দিতে হয়, তেমনি পলিটিক্যাল পার্টির যারা মেম্বার তাদেরকেও কিন্তু এই ফি গুলো দিতে হয়। আমরা আমাদের চারপাশে বহু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দেখি, আমরা বহু মানুষকে জানি যে তারা একটা পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করেন, কিন্তু তার মানেই যে তারা পার্টির মেম্বার তা নয়। কিন্তু পার্টির মেম্বার এক জিনিস, পার্টির হয়ে কাজ করা আর এক জিনিস। পার্টির যারা মেম্বার তাদের কাছ থেকে ফি নেওয়া হয়, এবং নেওয়া হয় হচ্ছে লেভি। এই লেভি ব্যাপারটা কি? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা MP বা MLA আছেন, তারা যে MP হিসাবে বা MLA হিসাবে তারা যে বিভিন্ন স্যালারি পান, বিভিন্ন রকমের অ্যালোয়েন্স পান, বিভিন্ন ভাতা পান, তারা যে পরিষ্কার কথায় বেতন পান, তার একটা অংশ পলিটিক্যাল পার্টিগুলোকে দিতে হয়। এটা বহু পলিটিক্যাল পার্টি আছে, বিশেষত যাদেরকে আমরা বলি হচ্ছে রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। রেজিমেন্টেড মিন্স যারা খুব সংগঠিত পলিটিক্যাল পার্টি। এই রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি বলতে গেলে বিজেপির নাম আসে, CPIM এর নাম আসে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাম আসে। দে আর ভেরি রেজিমেন্টেড। এই রেজিমেন্টেড পার্টিগুলোর সবার ক্ষেত্রেই দেখা যায় যে পার্টির একদম, পার্টির যে সংবিধান, পার্টির যে নিজস্ব কনস্টিটিউশন, তাতে বলেই দেওয়া আছে যে MPদের তাদের প্রতি মাসের স্যালারি থেকে কত টাকা পার্টিকে দিতে হবে অ্যাজ লেভি। MLA যারা, তাদের প্রতি মাসের টাকা থেকে কত টাকা তাদের পার্টিকে দিতে হবে, সেটা পার্টির সংবিধানেই লেখা থাকে। তাহলে সেটাও একটা তাদের সোর্স অফ ফান্ডিং হতে পারে। এছাড়া হতে পারে সেল অফ কুপন অ্যান্ড পাবলিকেশনস। সেল অফ কুপন আমরা বহু সময় রাস্তাঘাটে দেখি, এখন যদি এর চল খুব কমে গেছে, একটা সময় ছিল বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা ছোট ছোট স্লিপ নিয়ে রাস্তায় দাঁড়াতেন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা তারা নিতেন এবং সেই রিসিপ্ট তারা দিতেন। এটা হচ্ছে সেল অফ কুপন। এছাড়া বিভিন্ন পাবলিকেশন, বিভিন্ন মেলা টেলাতে যখন যাও, বুক ফেয়ারে যাও, তখন দেখবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির স্টল থাকে। পার্টির বিভিন্ন রকমের ম্যাগাজিন বেরোয়, খবরের কাগজ বেরোয়, পার্টির তরফ থেকে বিভিন্ন পার্টির নেতা নেত্রীরা তারা বিভিন্ন বই পাবলিশ করেন, সেগুলো সেল হয়, সেখান থেকে পার্টি টাকা পায়, সেগুলো পরবর্তীকালে কিন্তু ইলেকটোরাল ফান্ড হিসাবে কাজ করে। এছাড়া এই যে বলছিলাম যে সবাই মেম্বার নয়, অনেকেই আছে পার্টির যারা ওয়ার্কার বা পার্টির সাপোর্টার, তাদেরকেও অনেক সময় কিন্তু পার্টির তরফ থেকে অ্যাপিল করা হয়। অ্যাপিল করা হয় যে তুমি যে দলকে সাপোর্ট করছো, তুমি যে দলকে সরকারে দেখতে চাইছো, তাকে ইলেকশন লড়তে হবে, তার প্রচুর টাকা খরচের দরকার, সুতরাং তুমি তাকে ওয়ার্কার বা সাপোর্টার হিসাবে তুমি তোমার মতন করে ফান্ডিং দাও। সে তুমি 10 টাকা দাও, কি 100 দাও, কি 1 লক্ষ টাকা দাও। এগুলোকে আমরা বলে থাকি ইন্টারনাল ফান্ড রেজিং সিস্টেম। তো এই ব্যবস্থাগুলোই কিন্তু কনসিকুয়েন্স, অর্থাৎ ইলেকটোরাল বন্ড উঠে যাওয়ার ফলে এই ব্যবস্থাটাতেই কিন্তু ফিরে আসার যে একটা পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। কিন্তু যেটা বলে শেষ করব সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড, এটা নিয়ে যদি একটু ইনফরমেশন দেখতে চাও, গুগল করে দেখতে পারো যে ইলেকটোরাল বন্ড থেকে কোন পলিটিক্যাল পার্টি এই 18 থেকে 24 সালের মধ্যে কোন পলিটিক্যাল পার্টি কত টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পেয়েছে বা তুলেছে। সেখানে দেখা যাবে কিছু বড় পলিটিক্যাল পার্টি আছে, অল ইন্ডিয়া পার্টি আছে, কিছু রিজিওনাল পার্টি আছে। কিন্তু এমন অনেক পলিটিক্যাল পার্টির নাম পাবে যাদের ইলেকটোরাল বন্ড থেকে পাওয়া ফান্ডিং
প্রায় নেই, শূন্য, বা থাকলেও সেটা নেগলিজেবল। তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু ইলেকটোরাল বন্ড স্কিম আসার পর তারা ইলেকটোরাল বন্ডকে তাদের ইলেকটোরাল ফান্ডিং এর সোর্স করেনি, তারা এই পুরনো সোর্সের ওপরেই এত বছর চলেছে, 18 থেকে 24 সালের মধ্যে। সুতরাং 18 থেকে 24 সালের মধ্যেই পলিটিক্যাল পার্টিগুলো তারা বারবার এই ধরনের সোর্সগুলোকে আগের মতনই ব্যবহার করে এসেছে। ইলেকটোরাল বন্ড উঠে যাওয়ার পরে তারা এই সিস্টেমগুলো ধরেই আগামী দিনে এগোতে থাকবে। শুধুমাত্র পরিবর্তন হবে সেই পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে যারা এই মাঝের 6 বছর ইলেকটোরাল বন্ড নির্ভর ছিল, তাদেরকে আবার এই পুরনো ট্র্যাডিশনাল সিস্টেমেই ফিরে আসতে হবে তাদের পার্টির ফান্ডিং জোগাড় করার জন্য। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি ইলেকটোরাল বন্ড কন্ট্রোভার্সি। এবার বলো, তোমাদের ইলেকটোরাল বন্ড স্কিম যা পড়ালাম এর উপর কিছু কোয়ারি বা কোনো কিছু জিনিস জানার থাকলে বলো। স্যার, ওই ইলেকটোরাল বন্ড সম্পর্কে আরটিআই করলে তার উত্তর স্টেট ব্যাংক দিত না নাকি আগে? না, সেটা তো তোমার বলাই তো হয়েছে যে প্রথম তো বেসিক ফিচারের মধ্যেই বলা হয়েছিল যে এটা ডিসক্লোজড হবে না ডিটেলস গুলো। তুমি যে একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করার জন্য, মানে পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করার জন্য তুমি যে বন্ড কিনছো, বন্ডের মাধ্যমে তুমি পলিটিক্যাল পার্টিকে তুমি ফান্ডিং দিচ্ছ, সেখানে তোমাকে যদি এখন আমি যদি স্টেট ব্যাংকের কোনো ব্রাঞ্চকে যদি আরটিআই করি, করে যদি বলে যে আচ্ছা কে কে কোন কোন পলিটিক্যাল পার্টিকে কত টাকার বন্ডের মাধ্যমে ফান্ডিং করেছে আমাকে ইনফরমেশন দাও, আমি আরটিআই করলাম, যে নির্দিষ্ট পদ্ধতিতে আরটিআই করতে হয় সেইভাবেই স্ট্যাম্প পেপার অ্যাপ্লিকেশন সবকিছু দিয়েই আমি আরটিআই করলাম। এবার সেই আরটিআই এর পরিবর্তে এসবিআই যদি আজকে সমস্ত ইনফরমেশন ডিসক্লোজ করেই দেয়, তাহলে তো সেটা ইলেকটোরাল বন্ড স্কিমের মেন যে ক্যারেক্টারিস্টিক্স, যে কে ডোনেট করছে, কত টাকা ডোনেট করছে, সেটা ডিসক্লোজড হবে না। তাহলে সেটা তো ডিসক্লোজড হয়ে যেত, তাহলে তো সেটা বন্ডের স্কিমের মধ্যে বলা নেই। তাহলে কিভাবে এসবিআই সেই ডিটেলসটা ওপেন করবে? সেই জন্যই তো সুপ্রিম কোর্ট বলেছিল যে তুমি ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য দাও যে কোন পলিটিক্যাল পার্টি কত টাকার ফান্ডিং পেয়েছে, কাদের কাছ থেকে পেয়েছে, কে কবে কিনেছে, কতটা ফেস ভ্যালুর বা কত ডিনোমিনেশনের ইলেকটোরাল বন্ড ইস্যু হয়েছে। এই সমস্ত ডিটেল তথ্যগুলো তুমি ইলেকশন কমিশনের কাছে দাও। এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা সেই তথ্য দেয়নি। এই তথ্য কেন দেয়নি তার পেছনের বিষয় যেতে গেলে আরো অন্য বিষয় চলে যায়, সেগুলো এই টপিকের সাথে হয়তো রিলেটেড নয়, কিন্তু এক দু লাইনে বলতে গেলে যে আলটিমেটলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে একটা পাবলিক সেক্টর ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে একটা সরকারি ব্যাংক। যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেজর শেয়ার হোল্ডার হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 51% বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, অর্ধেকের বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই তাদের নিজস্ব ব্যাংক। ফলে সরকার যেখানে ইলেকটোরাল বন্ড স্কিম নিয়ে এসছে, যে সরকার এই স্কিমটা নিয়ে এসছে, সেই সরকার কখনোই চাইবে না যে এই বন্ডের ডিটেলস সুপ্রিম কোর্টের কথা মতন এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে দেওয়া হোক। ফলে এটা বোঝাই যায় যেটা সরকারি নির্দেশেই, আনঅফিসিয়ালি বলতে গেল সরকারি নির্দেশে এসবিআই এই ডিটেল ইলেকশন কমিশনের কাছে সাবমিট করেনি। এটাই হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে কারোর? বেশ, স্যার, যে সময়টা ইলেকটোরাল বন্ডটা চলতো সেই সময়টা কি এমনি কোনো পার্টিকে এমনি টাকা ডাইরেক্ট দেওয়া যেত না? ইলেকটোরাল বন্ডের যখন ফান্ডিংটা মানে যে ফান্ডিং ব্যবস্থাটা ছিল, সেই সময় মোস্টলি ধরে নাও যে পলিটিক্যাল পার্টিগুলো তারা তাদের ফান্ডিং কালেক্ট করতো, তারা বন্ডের পাশাপাশি অন্য সোর্সগুলোকে ব্যবহার করতো, কিন্তু ওই সময় ইন্ডিভিজুয়াল বা কোম্পানি এদের কাছ থেকে যে ফান্ডিং নেওয়ার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কিন্তু ছিল না। এটা কোথাও হয়তো এক্সপ্লিসিটলি বলা নেই যে ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানি দিতে পারবে না,
ইলেকটোরাল বন্ডের মাধ্যমেই তাদেরকে ফান্ডিং করতে হবে, এটা কোথাও ওপেনলি বলা ছিল না। আসলে এই বিষয়গুলোকে খুব ক্যাটাগরিক্যালি জানা বা এগুলোকে বলাও খুব মুশকিল, কারণ এগুলো এতটাই মানে আন্ডার দ্য টেবিল বা সিক্রেসি মেনটেন হয় যে ইলেকটোরাল বন্ড ব্যবস্থা থাকার সময়তেও তুমি চাইলে বা আমি চাইলে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে ডোনেশন করতেই পারি। এবার সেইটা তো বেসিক্যালি অফিসিয়ালি কোথাও সারফেসে আসবে না। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ইলেকটোরাল বন্ড স্কিম চালু হওয়ার পরে ওই ডাইরেক্ট ডোনেশনের প্রবণতাটা অনেকটা কমেছিল, কারণ যেহেতু একটা অল্টারনেটিভ রাস্তা এখানে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর কারোর কোয়েরি স্যার আছে কিছু? না স্যার, আর সেরকম নেই। স্যার আগের দিন বলেছিলেন যে ওই কিছু ইম্পর্টেন্ট সাজেশন দেবেন, হ্যাঁ, যে আমি দিয়ে কোন দেবো টপিক সাজেশন, আমি তোমাদের এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। সেটা আমি ক্লাসে এইভাবে দেবো না, আমি তোমাদের এমিনেন্সকে দিয়ে দেবো, তোমরা এমিনেন্সের কাছ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি সাজেশনের বিষয়গুলো একটু তৈরি করছি, জাস্ট 3-4 দিন একটু টাইম লাগবে, আমি করে নিই, আমি দিয়ে দেবো তারপর। স্যার যদি কোশ্চেন আসে যে স্যার ইলেকট্রাল বন্ড বন্ধের ফলে মানে স্যার আমাদের কি সুবিধা হতে পারে বা তখন কি লিখবো তাহলে? ইলেকটোরাল বন্ডের সুবিধা বলতে যদি বোঝা যায় মানে অ্যাডভান্টেজ যদি তুমি বলতে চাও, তাহলে ইলেকটোরাল বন্ডের অ্যাডভান্টেজ এটাই যে ব্ল্যাক মানি, যেটাকে এই পলিটিক্যাল ডোনেশনের মাধ্যমে হোয়াইট মানি করা যেত, সেটাকে বন্ধ করা গেছে বা বন্ধ করা সম্ভব, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, দেখো প্রত্যেকটা জিনিসেরই খারাপ ভালো দুটো দিক আছে। আমরা যখন বলছি যে ইনফরমেশন ডিসক্লোজড হচ্ছে না, কে কাকে কত টাকা দিচ্ছে কেউ জানতে পারছে না, যেটা যেমন একটা ভালো দিক আছে তেমনি তার খারাপ দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে যেটা বললাম, যে কোনো বড় কোম্পানি তারা যদি কয়েকশো কোটি টাকা একটা পলিটিক্যাল পার্টিকে বন্ডের মাধ্যমে ফান্ডিং করে, তাহলে সেটা যেমন কারোর পক্ষে বোঝা সম্ভব নয়, তেমনি একইভাবে সুবিধার দিক থেকে দেখতে গেলে যে তার আইডেন্টিটি সেটা ডিসক্লোজড হচ্ছে না। আমি কোন পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করছি, অর্থাৎ আমি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি, সেটা যেহেতু ডিসক্লোজড হচ্ছে না, ফলে আমার সিকিউরিটিটা অনেক বেশি থাকছে। 3 নম্বর হচ্ছে সবটাই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে। আজকে মনে করো ইলেকটোরাল বন্ড যদি উঠে না যেত এবং সুপ্রিম কোর্টের কথা মতন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি তার সমস্ত ইনফরমেশন ইলেকশন কমিশনের কাছে ডিসক্লোজ করতো, তাহলে সেইটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকতো। এসবিআই ইনফরমেশন দেয়নি সেটা অন্য বিষয়, কেন দেয়নি সেটা অন্য বিষয়, কিন্তু সবকিছু অ্যাকাউন্টেড থাকছে। আগে যেটা ছিল আনঅ্যাকাউন্টেড, মানে আমি আমার নিজের পকেট থেকে 10,000 টাকা একটা পলিটিক্যাল পার্টিকে দিলাম, এইটা যেটা দিলাম সেটা কাকে দিলাম, কে দিল, এই টাকাটারই তো কোনো ট্রেস পাওয়া যেত না। কিন্তু আজকে যখন ইলেকটোরাল বন্ডটা একটা অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন হচ্ছে, ওই যে কথাটা বললাম যে 15 দিনের মধ্যে এনক্যাশ করতে হবে এবং সেই দিনই টাকা অ্যাকাউন্টে জমা পড়বে। টাকাটা থাকছে কোথায়? সেই পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে। আজকে যদি সরকার বলো, ইলেকশন কমিশন বলো, কি সুপ্রিম কোর্ট বলো, তারা যদি এই অ্যাকাউন্ট ডিটেলস গুলো চায়, ধরে নাও ইলেকটোরাল বন্ড ব্যবস্থাটা রয়েছে, এখনো উঠে যায়নি, এই পরিস্থিতিতে যদি কোর্ট বা অন্য কোনো এই ধরনের অথরিটি তারা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস গুলো চায়, যে এই মুহূর্তে একটা পলিটিক্যাল পার্টির ইলেকটোরাল বন্ড অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা তারা অলরেডি এনক্যাশ করে তুলে নিয়েছে, কত টাকা অ্যাকাউন্টে আছে, তাহলে তার একটা ট্রান্সপারেন্সি থাকবে। ফলে সেই অ্যাকাউন্টটা এক ধরনের কিন্তু সুবিধার দিক। ফলে 3টে থেকে 4টে সুবিধার দিক আছে ইলেকটোরাল বন্ড। ওকে স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। স্যার ইলেকটোরাল বন্ড যদি থাকে আর গোপনে যদি কোনো পার্টিকে মানে কেউ ফান্ডিং করে, সেক্ষেত্রেও তো নাও জানা যেতে পারে। মানে আরেকবার বলো, বুঝলাম না প্রশ্নটা। ইলেকটোরাল বন্ডটা যখন ছিল সেই সময় যদি কোনো কোম্পানি বা বড় কেউ কোনো পার্টিকে ফান্ডিং গোপনে করে, সেটাও তো নাও জানা যেতে পারে। হ্যাঁ, সেটা তো জানা যাবে না, কিন্তু যদি তুমি অ্যাক্সেস করতে পারো, মানে জিনিসটা হাইপোথেটিক্যালি ভাবো, তুমি যেটা বলছো সেটা ঠিক। আমি তো ধরে নাও আমি একটা কোম্পানি, আমি একটা পলিটিক্যাল পার্টির 20 কোটি টাকার বন্ড কিনলাম, তার মানে আমি সেই পার্টিটাকে 20 কোটি টাকার ডোনেশন দিলাম। এই ডিটেলসটা কোথাও ডিসক্লোজড হচ্ছে না, কেউ জানতে পারছে না যে কে কাকে কত টাকা ফান্ডিং করলো, কিন্তু আলটিমেটলি টাকাটা তো অ্যাকাউন্টের মধ্যেই রয়েছে বা অ্যাকাউন্টের মাধ্যমেই সেটার
দেওয়া নেওয়াটা হচ্ছে। এবার যদি আজকে এই অ্যাকাউন্ট ডিটেলস সেটা যদি ডিসক্লোজড হয়, ডিসক্লোজটা কে করবে? ব্যাংক নিজে করবে না, ডিসক্লোজটা কোনো না কোনো একটা কম্পালশনের আন্ডারে হবে, যেটা সুপ্রিম কোর্ট চেয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ইলেকশন কমিশনের কাছে ডিটেলস জমা করতে বলেছিল। এবার এই ডিটেলসটা যদি ধরে নাও ইলেকশন বন্ড আছে, উঠে যায়নি, এই অবস্থাতে সুপ্রিম কোর্ট বললো এখনো পর্যন্ত ইলেকটোরাল বন্ডে কোন পলিটিক্যাল পার্টি কত টাকা পেয়েছে সেটা ইলেকশন কমিশনকে দিয়ে ডিসক্লোজ করো। তাহলেই তো আমরা জেনে যেতে পারতাম যে সেই অ্যাকাউন্টে কার কত টাকা আছে, অন্তত টাকার ট্রেসটা করতে পারবে। ইলেকটোরাল বন্ড না থাকলে তো সেই ট্রেসটাও করতে পারবে না, কারণ সেটা অ্যাকাউন্টের মাধ্যমে কোনো টাকার ট্রানজাকশন হচ্ছে না। স্যার তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে ইলেকট্রাল বন্ড বেটার ছিল এই পরিস্থিতির তুলনায়। দেখো, ইলেকটোরাল বন্ড যে পুরোপুরি খারাপ তা কিন্তু নয়। ইলেকটোরাল বন্ডের মধ্যে ভালো দিকও ছিল, কিন্তু ইলেকটোরাল বন্ডটা বাতিল হলো মূলত কোন জিনিসটাকে কেন্দ্র করে? আনকনস্টিটিউশনাল বলে। কেন আনকনস্টিটিউশনাল? তার কারণ একটা টেকনিক্যাল রিজন বলা হয়েছে, যে যেভাবে এটাকে স্কিমটাকে আনা হয়েছে সেই স্কিম আনার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সেটা সংবিধান যেভাবে একটা স্কিম আনাটাকে পারমিট করে সেইভাবে আনা হয়নি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হলো যে এই বন্ড ব্যবস্থাটার মাধ্যমে আমরা কিন্তু ওই যে সিক্রেসিটাকে মেনটেন করলাম, যে কে টাকা দিচ্ছে, কে কত টাকার বন্ড কিনছে, এই ইনফরমেশনটা যেহেতু ডিসক্লোজড হচ্ছে না, ফলে এই জায়গাতেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ এখানেও তো ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে। যে যুক্তি সরকার দেখিয়েছিল যে ব্ল্যাক মানিকে হোয়াইট করে, তাহলে আমি আমার ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য আমি ইলেকটোরাল বন্ড কিনলাম, আমি জানি আমার টাকাটা একটা অ্যাকাউন্টে গিয়ে জমা করলাম, আমি জানি স্টেট ব্যাংকের কাছে আমার সমস্ত ইনফরমেশন গুলো রেজিস্টার্ড থাকছে, কিন্তু ইনফরমেশন গুলো তো রেডিলি আমার ডিসক্লোজড হচ্ছে না, এটা তো কোনো ডিসক্লোজ করার বাধ্যবাধকতা থাকছে না। তাহলে সুতরাং আমি সেখানেও আমার ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার সুযোগ পেয়ে যাচ্ছি। ফলে ইলেকটোরাল বন্ড ব্যবস্থাটা যদি একটা আমরা মানে জেনারেলাইজ ওয়েতে অ্যাসেস করি, তাহলে এমন কিছু এটা ব্যবস্থা ছিল না যেটা পূর্ববর্তী ব্যবস্থাকে একটা বিশাল রকম ভাবে পরিবর্তন করে দিয়েছিল। আগের ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল ইলেকটোরাল বন্ড ব্যবস্থা, এটা কিন্তু নয়। আগের ব্যবস্থারই একটা বলা যেতে পারে মডিফাইড ফর্ম হচ্ছে ইলেকটোরাল বন্ড। এটা চ্যালেঞ্জ যে পয়েন্টটাকে কেন্দ্র করে হয়েছে, যেটা নিয়ে তোমাদের সাথে কথা বললাম, সেটা মূলত হচ্ছে এই ল্যাক অফ ট্রান্সপারেন্সি। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। যে দুটো যুক্তি আমি তোমাদের যে নোটটা দেওয়ার পর আরেকবার পড়ে দেখবে, যে পিআইএল হয়েছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেই লিটিগেশনে যে দুটো পয়েন্টকে সামনে রেখে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তার প্রথম পয়েন্টেই বলা হয়েছে ল্যাক অফ ট্রান্সপারেন্সি। তাহলে এই আগের সিস্টেমেও ল্যাক অফ ট্রান্সপারেন্সি, ইলেকটোরাল বন্ডেও ল্যাক অফ ট্রান্সপারেন্সি। ইনফ্যাক্ট যেটা পড়ার সময় ভালো করে খেয়াল করবে, যে প্রথম যে যুক্তিটা পিআইএল এর ক্ষেত্রে দেয়া হয়েছিল সেটা হচ্ছে নো সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড ইভেন, এই জায়গাটা খেয়াল করবে, ইভেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও তারাও কিন্তু ইনফরমেশন অ্যাক্সেস করতে পারতো না। সুপ্রিম কোর্টের কেস হওয়ার পর, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার পর, সুপ্রিম কোর্ট এসবিআই কে ডাইরেকশন দিল যে তুমি ইসিআই এর কাছে জমা দাও। কেন ইসিআই এর কাছে জমা দেওয়ার কথা বলছে? তার মানে ইসিআই এর কাছে ইনফরমেশন নেই যে কোন পলিটিক্যাল পার্টি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কত টাকার ফান্ড পেয়েছে। কেন নেই? ইলেকশন কমিশনই তো পলিটিক্যাল পার্টিগুলোকে তারা রেকগনাইজ করে, তারাই তো ইলেকশন কমিশনই তো পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের সিম্বল দেয়। ইলেকশন কমিশনের আন্ডারেই তো পলিটিক্যাল পার্টিগুলোকে রেজিস্টার্ড হতে হয়। তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর তো বলা যেতে পারে কন্ট্রোলার অ্যান্ড রেগুলেটর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে তার কাছে কেন তথ্য নেই? তার কাছে তথ্য এই জন্যই নেই যে তুমি বা আমি যেমন এসবিআই এর কাছে আরটিআই করে তথ্য পাবো না, ইলেকশন কমিশন কেউ কিন্তু সেই তথ্য পাওয়ার অধিকার দেওয়া হয়নি। এটাই কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা কিনা একটা কনস্টিটিউশনাল বডি, যে কিনা পলিটিক্যাল পার্টিগুলোর মাথায় বসে, যে পলিটিক্যাল পার্টিগুলোকে যারা চালায়, সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও স্টেট ব্যাংকের কাছ থেকে তথ্য নিতে পারবে না। নিতে পারলে তো এই সমস্যা হতো না।
নিতে পারবে না বলেই সুপ্রিম কোর্টকে ডাইরেক্টিভ দিতে হয়েছিল যে তুমি সমস্ত ডিটেলস, এসবিআই কে বলেছিল সমস্ত ডিটেলস তুমি 3 সপ্তাহের মধ্যে ইসিআই এর কাছে জমা করো, এবং ইসিআই 1 সপ্তাহের মধ্যে সেটা তার ওয়েবসাইটে পাবলিশ করবে, যাতে পাবলিক ডোমেনে পুরো ব্যাপারটা আসে, সেটা আমি তুমি বা যে কোনো কেউ সেই বিষয়টা জানতে পারে। এই ট্রান্সপারেন্সিটা ছিল না। তাহলে এই ট্রান্সপারেন্সি তো আগেরটাও ছিল না, এটাতেও ছিল না, তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা কিছু হলো না, বুঝতে পারলে? স্যার এখন কি ডিসক্লোজ করা হবে মানে স্যার ফান্ডিং যেগুলো পড়বে? না, আর ডিসক্লোজের কথা কিছু বলা হয়নি। এর পরবর্তীকালে ওই বন্ড মানে তোমার মানে বন্ডটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে, বন্ডটাকে স্ট্রাইক ডাউন করে দেওয়া হয়েছে। ফলে এখন যে ডিটেলস, এই ডিটেলস তো প্রথম কথা এসবিআই কিছু ডিটেলস ইলেকশন কমিশনকে দিয়েছিল, তাও সেটা ইনকমপ্লিট। ফলে এটা নিয়ে আর কারোরই সেভাবে মাথা ব্যথা নেই, অর্থাৎ যা হয়ে গেছে হয়ে গেছে, ইলেকটোরাল বন্ড নেই, সুতরাং আর এই তথ্য অ্যাক্সেস করারও জায়গা নেই। স্যার তাহলে পলিটিক্যাল পার্টিদের যে ফান্ড আছে সেটা ইলেকশনের পরে যখন এক্সপেন্ডিচার মনিটরিং হয় তখন তো সেগুলো অডিট মানে করা যেতে পারে আর কি। সেটাই মনে হয় ডিসক্লোজ হচ্ছিল না এই ইলেকট্রাল বন্ডটা ইয়ে করার ব্যাপারে। হ্যাঁ, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তুমি কার থেকে কত টাকা পেয়েছো সেই অডিটিংটা তো তখন অডিটিং এ সেই জিনিসটা তো ধরা পড়বে না। এটাও তো একটা বড় জায়গা, সমস্যার জায়গা। পলিটিক্যাল পার্টিগুলোর তাদের যে অডিটিং হয়, সেই অডিটিং এ বলা হচ্ছে যে বন্ডের মাধ্যমে এত টাকা পেয়েছি, দ্যাটস ইট। কে কিনলো, কত টাকার বন্ড কিনলো, কবে কিনলো, কার কাছ থেকে বন্ডের মাধ্যমে টাকা পেলো, এই ব্রেকআপ গুলো তার পাওয়ার সুযোগ নেই, কারণ সেগুলো তো বলেই দেওয়া হয়েছে যে ইনফরমেশন গুলো ডিসক্লোজড হবে না। ফলে স্যার অডিট করে তুমি এগুলো কি স্যার টাকাটা ধরতে পারছো শুধুমাত্র হিসাব। পার্টি পার্টি পেতো স্যার এই ইনফরমেশন গুলো? ইনফরমেশন গুলো স্যার শুধু পার্টি পেতো কি মনে করুন যে হ্যাঁ, আমি পার্টি পাবে, পার্টি তো পাবে, কারণ ইলেকটোরাল বন্ডটা কাজ করছে কিভাবে। ইলেকটোরাল বন্ডের যে মেকানিজমটা আমি তোমাদের বললাম, সেখানে হচ্ছে তুমি একটা স্টেট ব্যাংকের ওই 29টা ব্রাঞ্চের মধ্যে কোনো একটা ব্রাঞ্চে যাচ্ছ, গিয়ে তুমি ধরো একটা 1000 টাকা দিয়ে একটা বন্ড কিনছো। বন্ড মানে এসবিআই ব্রাঞ্চ তোমাকে একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট অর্থাৎ সেই বন্ড পেপারটা নিয়ে গিয়ে তুমি তোমার যে কোনো পছন্দসই এলিজেবল পলিটিক্যাল পার্টিকে দান করে দিচ্ছ, পরিষ্কার কথা। তাদের হাতে গিয়ে তুমি তুলে দিয়ে আসছো, তারা সেটা নিয়ে সেই ব্রাঞ্চে আসছে, যে ব্রাঞ্চ থেকে তুমি বন্ডটা কিনেছো সেই ব্রাঞ্চে তারা এসে বন্ড ডকুমেন্টটা সাবমিট করছে, এবং তাদের অ্যাকাউন্টে সেই টাকাটা স্টেট ব্যাংক ক্রেডিট করে দিচ্ছে। তাহলে তোমাকে যখন আচ্ছা আচ্ছা তুমি যখন কোনো পলিটিক্যাল পার্টির হাতে গিয়ে সেই বন্ড পেপারটা সাবমিট করছো, তো পলিটিক্যাল পার্টি তো জানছি যে আমি কার কাছ থেকে ফান্ডিং পাচ্ছি। বুঝলাম স্যার। আচ্ছা, তোমাদের আর যদি কোয়ারি কিছু না থাকে তাহলে আজকে আপাতত ক্লাস শেষ করি, আবার নেক্সট দিন অন্য টপিক নিয়ে ক্লাস করাবো। স্যার G20 যে একবার স্যার যদি নেক্সট ক্লাসে করে দেওয়া যায়, কোনটা? G20 টপিকটা স্যার। G20? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পরের দিনের জন্য একটা অন্য টপিক ভাবা আছে, রেডি করা আছে, সেটা আমি আগে করাই। সেটাও ইম্পর্টেন্ট, কারণ পেহেলগাঁওয়ের ঘটনার পরে আর্টিকেল 370 এবং তার কনসিকুয়েন্সেস, বা জম্মু কাশ্মীর আফটার অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370, 370 ধারা উঠে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে কাশ্মীরের অবস্থা, এটা একটা ভ্যালিড টপিক, ইম্পর্টেন্ট টপিক, সেটা করানোর প্ল্যান আছে। মানে এই টপিকটাই আমি পরের ক্লাসে করাবো। G20টা আমি দেখছি, G20টা আমার ক্লাসে যদি আমি করাই, না হলে আমি একটু বলে দেবো এমিনেন্সে, তোমাদের অন্য স্যারেদেরও তো ক্লাস চলছে, তোমরা সেখানেও পেয়ে যেতে পারো, সেটা আমি দেখে নিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, আজকের মতন ক্লাস এন্ড।